চুলটি ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বোন, আজকের জন্য আবারও আমি আরিফুল ইসলাম জাহিন আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। বিগত সালের প্রশ্ন, এমনকি ওই প্রশ্নে আমরা গত ক্লাসে দেখেছি ওই একটা প্রশ্ন পড়েছি, এমনকি ওটার এত সুন্দর করে ব্যাখ্যাটা সাজিয়ে দিয়েছি যেন ওই রকম বা ওই টপিকস থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পারবো। তো আমরা যত দ্রুত পারি সবাই একটু শেয়ার করে দেই আমার প্রিয় ভাই বোন, আর সবাই একটু কমেন্টে জানান যে আমাকে শোনা যাচ্ছে কিনা। শাহিন সরকার ক্লিয়ার, আলপনা আক্তার মিলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। খাদিজা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ফারজানা আক্তার শোনা যাচ্ছে না, তখন মিউট ছিল। আচ্ছা আমার প্রিয় ভাই বোন, আমরা দ্রুত আমাদের লাইভটাকে শেয়ার করে দেই, যত দ্রুত পারি সবাই শেয়ার করে দেই। সবাইকে জানানোর চেষ্টা করি যে আজকে আবার সেই তোমাদের প্রিয় জাহিন স্যার আবার ক্লাসে চলে আসছে। জাকিয়া সুলতানা বগুড়া থেকে ধন্যবাদ। জাকিয়া সুলতানা বগুড়া থেকে, তমা বিশ্বাস ধন্যবাদ সবাইকে। দ্রুত দ্রুত ভাইয়া, আজকে আমি সবার কাছ থেকে 5টা শেয়ার করে যাচ্ছি, 5টা করে শেয়ার যাচ্ছি, 5টা করে শেয়ার যাচ্ছি, এবং 5টা শেয়ার দেওয়ার পরে সবাই লিখবেন 5 ডান। 5টা করে শেয়ার দিয়ে সবাই লিখবেন 5 ডান। প্রিয় ভাই বোন, আজকে ইনশাল্লাহ একটা খুব সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে। আমরা কিছু কিছু প্রশ্নের খুব সুন্দর ব্যাখ্যা জানবো এবং সেই সম্পর্কে, ওই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেই। সুইটি দাস অষ্টগ্রাম থেকে, নাহিদ হাওলাদার গোপালগঞ্জ থেকে ধন্যবাদ। আব্দুল মমিন বগুড়ার 2 আমরা, আচ্ছা আচ্ছা। শাহিদা খাতুন হেমায়েতপুর থেকে, ময়মনসিংহ থেকে রোজিনা আক্তার ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোন, আবারও বলছি আমরা সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেই। আমাদের পরিচিত যারা আছে তারা যেন আমাদের ক্লাসটা করতে পারে। লাইভটা শেয়ার করবেন, তত দ্রুত আমরা ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন 200 জনের মতো, 181 জন। আরো দ্রুত যাচ্ছে আমার প্রিয় ভাই বোন। আমার কথা কি ক্লিয়ারই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। চাঁদপুর থেকে আখি আপু আক্তার, অনেক ভালো লাগে ক্লাস, ধন্যবাদ ধন্যবাদ। ভালোবাসা, ক্লাস ভালো নেই আর না নেই, আমার প্রতি যদি ভালোবাসা থাকে ক্লাস ইনশাআল্লাহ ভালো হবে। ভাবনা শুধু তুমি শেয়ার ডান। ইসলামপুর থেকে, শাহজাদপুর থেকে, ময়মনসিংহ থেকে আসসালামু আলাইকুম। নীলফামারী থেকে আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে আমাদের ক্লাস করছি ইনশাআল্লাহ। কক্সবাজার থেকে সাজিদা আক্তার, সুলতানা রাজিয়া, ফারিয়া আক্তার কুমিল্লা থেকে, আফসানা লিজা বাগেরহাট থেকে, ময়মনসিংহ থেকে, আতাউল্লাহ ঢাকা থেকে।
প্রিয় ভাই বোন আমার, দ্রুত শেয়ার করে দেই, আমরা লাইভটা দ্রুত শেয়ার করে দেই। যত দ্রুত শেয়ার করব তত দ্রুত ইনশাল্লাহ আমরা ক্লাসে চলে যেতে পারবো। আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব, মারাত্মক লেভেলের ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব প্রশ্ন। সবাই 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 শেয়ার ডান করে দেন, সবাই শেয়ার ডান। লিজা আপু শেয়ার ডান, বাগেরহাট থেকে রবি ভাইয়া, সবাই কেউ শেয়ার ডান লিখছেন না, আচ্ছা সবাই শেয়ার ডান লিখবেন। ইস্তিয়াক আহমেদ গোপালগঞ্জ থেকে ভাই, সাজিদা আক্তার স্যার, আচ্ছা সাজিদা হলাদার আপনার বাসার সাইড থেকে ভাই, আচ্ছা ঠিক আছে। রুমিয়া আক্তার আসসালামু আলাইকুম স্যার। মেঘলা আকাশ বরিশাল থেকে, গাজীপুর থেকে, সবাই শেয়ার ডান দেবেন, সবাই শেয়ার দিয়ে শেয়ার ডান দেবেন। 5টা চাচ্ছি আমি, 5টা করে শেয়ার চাচ্ছি, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে কোনো গ্রুপে হোক, আমি 5টা করে শেয়ার চাচ্ছি। 5টা করে শেয়ার দেওয়ার পরে বলবেন ভাইয়া বা স্যার শেয়ার ডান। আমাদের সাথে এখন যুক্ত আছেন 342 জন। আজকে আমাদের যদি ক্লাসের কথা বলি তাহলে একদম মারাত্মক লেভেলের ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ কিছু ক্লাসের কথা বলবো আমরা আজকে কারক শিখবো, সমাস শিখবো, সন্ধি শিখবো, বানান শিখবো, উচ্চারণ শিখবো, 47তম বিসিএস আসা উচ্চারণ সবই শিখবো ইনশাআল্লাহ। আমরা যত দ্রুত পারি শেয়ার দেই, শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে আবার আসছে আপনাদের সামনে জাহিন স্যার। অনেকেই কমেন্ট করেন জিহাদ স্যার, জোহান স্যার, জাহিদ স্যার। না, আমার নামটা আসলে হচ্ছে জাহিন, জাহিন। এই যে জাহিন, নট জাহিদ স্যার, জিহান স্যার। আচ্ছা শেয়ার ডান, শেয়ার ডান, ধন্যবাদ। আফসানা লিজা ধন্যবাদ, শেয়ার ডান বলেছেন। দ্রুত দ্রুত সবাই শেয়ার ডান দেন, 5টা শেয়ার দিয়ে সবাই শেয়ার ডান বলবেন, সবাই শেয়ার ডান বলবেন। আমাদের আজকে যে টপিকস গুলোর উপর ক্লাস হবে, এই সম্প্রতি যে প্রশ্নগুলো আসছে সেই সম্পর্কে, এমনকি যে টপিকস গুলো থেকে বারবার প্রশ্ন এসে থাকে সেই টপিকস সম্পর্কে জানবো, এমনকি ওই টপিকসের বিস্তারিত জানবো। শুধু ওই প্রশ্নের উত্তর জানবো না, ওটার আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আমরা ক্লাসে চলে যাব খুব দ্রুতই। আমাদের সাথে যুক্ত আছে 426 জনের মতো। আমরা 500 হলে ইনশাআল্লাহ ক্লাসে ঢুকে যাব, 500 হলে ইনশাআল্লাহ ক্লাসে ঢুকে যাব। সবাই প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে যুক্ত হবেন। নূরের জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফিজুর রহমান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এমডি আক্তার, নেট শেষ হয়ে যাবে। নেট শেষ হবে না, নেট শেষ হলে আবার আজকের ক্লাস একটুখানি দেখার পরে আবার আপনি নেট ভরতে বাধ্য হবেন, এমন একটা ক্লাসের সম্মুখীন হতে যাচ্ছেন। আপনারা যারা প্রাইমারিতে এক্সাম দেবেন তাদের জন্য এই প্রশ্ন, তাদের তো প্রশ্ন আসে মূলত হচ্ছে একদম বেসিক থেকে, এমনকি কিছু কিছু প্রশ্ন যদি আমরা 47তম বিসিএস এর কথাই বলি, যত ডিপ প্রশ্ন করছে, এত ডিপ প্রশ্ন আসলে প্রাইমারি লেভেলের খুব কম আসে। আমরা যদি আমাদের বেসিকটা খুবই স্ট্রংলি ক্লিয়ার করতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আজকে আলোচনা করব প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধনের যত প্রশ্ন আছে, বিসিএস এর প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এমনকি যে প্রশ্ন বারবার আসে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল কোনটি আদি সরাগম। আমরা ক্লাসে চলে যাই, সবাই একটু মনোযোগ দেই। ভাইয়া, আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আমরা সবাই ক্লাসে চলে যাই, ক্লাসে মনোযোগ দেই। আর যারা যারা শেয়ার দেননি অবশ্যই হাতের কাজ, খুব বেশি কষ্ট না ভাই, এই 2টা আঙ্গুল, এই একটা আঙ্গুলের কাজ, শেয়ার দিতে কষ্ট হয়, শেয়ার দিয়ে দ্রুত ক্লাসে চলে আসেন। আমরা বলেছি যে কোনটি
আদি স্বরাগম? কোনটি আদি স্বরাগম? কোনটি আদি স্বরাগম? তাহলে বুঝতে হবে প্রথমে আদি মানে আগে, স্বরাগম মানে কি? স্বরের আগমন। স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, স্বরের আগমন, স্বরের আগমন মানে স্বর আসবে, স্বরধ্বনি আসবে। আদি স্বরাগম মানে আগে স্বরের আগমন ঘটবে, আগে স্বরের আগমন ঘটবে, আগে স্বরের আগমন ঘটবে। আচ্ছা, এখন আমরা যদি বলি আমাদের কার কয়টি? কে বলতে পারবেন আমাদের কার কয়টি? কার হচ্ছে 10টি, কার হচ্ছে 10টি, কার 10টি। শুধুমাত্র স্বরে অ এর কোনো কার নেই, এর জন্য একে বলা হয় কারহীন বর্ণ। কারহীন বর্ণ, যেটাকে আবার বলছি আমরা নীলিন বর্ণ, আবার বলছি অদৃশ্য বর্ণ, অদৃশ্য বর্ণ, আবার বলা হচ্ছে বিলীন বর্ণ। কারহীন বর্ণ, অদৃশ্য বর্ণ, আবার বিলীন বর্ণ। এই 10টা কার, এই 10টা কার সম্পর্কে যদি জানি ধ্বনির ক্ষেত্রে, তাহলে আমরা দেখবো। তাহলে ধ্বনির ক্ষেত্রে আমরা বললাম যে কার কয়টা? 10টা কার। কয়টা কার বললাম? 10টা কার। এই 10টা কার মানে আমাদের স্বরবর্ণ তো 11টা, স্বরবর্ণ 11টা, কিন্তু আমাদের কার কয়টা? কার হচ্ছে 10টা। কোনটার কার নাই? স্বরে অর কোনো কার নাই। আর এই স্বরে অকে বলা হচ্ছে কারহীন বর্ণ, নীলিন বর্ণ, অদৃশ্য বর্ণ অথবা বিলীন বর্ণ। তাহলে যদি প্রশ্ন আসে বিলীন বর্ণ কয়টি? একটি। নীলিন বর্ণ কয়টি? একটি। অদৃশ্য বর্ণ কয়টি? একটি। কারহীন বর্ণ কয়টি? একটি। 46 বিশেষে চলে আসছে কারহীন বর্ণ কয়টি? একটি, সেটা হচ্ছে স্বরে অ। এখন আমাদের মূল কথা হচ্ছে কোনটি আদি স্বরাগম? কোনটি আদি স্বরাগম? তাহলে আগে স্বরের আগমন ঘটবে। এই যে আমরা কারের কথা বললাম, সাপোজ এটা একটা বর্ণ মনে করবেন, এটা একটা বর্ণ। এই বর্ণের আগে বসে কোন কোন কার? হ্রস্ব ইকার বসে, ইকার বসে, ঐকার বসে, নিচে বসে হ্রস্ব উকার, দীর্ঘ ইকার, ঋকার, এরপরে পরে বসে আকার এবং দীর্ঘ ইকার। আর যদি বলি উভয় পাশে বসে ওকার এবং ঔকার। আমাদের কার মোট 10টা, এখানে 3টা, পূর্বে 3টা, নিচে 3টা, পরে 2টা, উভয় পাশে 2টা। তাহলে 2 2 4 3 7, 7 3 10। মোট কার কয়টা পেলাম আমরা? 10টা। এখন এই কার যেখানেই বসুক না কেন, এই কারটা যেখানেই বসুক না কেন, উচ্চারণ কিন্তু সবসময় আমরা পরে করি, উচ্চারণ সবসময় আমরা পরে করি। যেমন আমি যদি বলি তুমি, এই তুমিটাকে যদি আমরা ভাঙি, প্রথমে পাবো ত, এরপরে পাবো হ্রস্ব উ, এরপরে ম, তারপরে হ্রস্ব ই। তাহলে এই তয় হ্রস্ব উকারটা কিন্তু নিচে ছিল, কিন্তু উচ্চারণ হলো কোথায়? পরে। হ্রস্ব ইকারটা কিন্তু পূর্বে ছিল, উচ্চারণ হলো কোথায়? একদম শেষে, পরে হলো আর কি। মানে কার আমাদের যেখানে অবস্থান করুক উচ্চারণ হবে পরে। আচ্ছা ভাইয়া, এখন আমাদের প্রশ্ন কি? আদি স্বরাগম আগে মানে পূর্বে স্বরের আগমন ঘটেছে কোথায়? এই যে বললাম স্নেহ থেকে সিনেহ, স্নেহ থেকে সিনেহ। ভাইয়া দন্তস্বর আগে হ্রস্ব ইকার থাকলেও এটা উচ্চারিত হয়েছে কোথায়? প্রথমে আমরা কি পাবো? প্রথমে দন্তস্ব পাবো, প্রথমে পাবো দন্তস্ব, প্রথমে পাবো দন্ত স, এরপরে পাবো হ্রস্ব ইকার, এরপরে দন্ত ন, এরপরে পাবো ইকার, তারপরে পাবো হ, স্নেহ। তাহলে কি আদি স্বরাগম হয়েছে? না, হয়নি। এরপরে রত্ন, রত্ন এখানে আমরা জানি যে রত্ন বলে থেমেছি, তাহলে রথ হসন্ত হবে, এরপরে নো, এটা আমাদের উচ্চারণটা। কিন্তু এখানে যেটা হয়েছে র ত দন্ত ন, রত্ন থেকে রতন হয়েছে, তর সাথে কিছু নয়, মানে কি এখানে কিন্তু স্বরে অ চলে আসছে, আর এখানে কিন্তু স্বরে অটা ছিল না। রত্ন এখানে স্বরে অ ছিল না, আর এখানে স্বরে অটা চলে আসছে। যেহেতু মাঝে আসছে তার মানে এটা মধ্য স্বরাগম হবে। আমরা জানি স্বরাগম হচ্ছে মোট 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম
অন্তঃস্বরাগম। এখন যদি শব্দের পূর্বে আসে তাহলে হবে সেটা আদি স্বরাগম, যদি মাঝে আসে তাহলে সেটা হবে মধ্য স্বরাগম, যদি মাঝে আসে সেটা হবে কি মধ্য স্বরাগম। রতনের মধ্যে মাঝে আসছে, এটা মধ্য স্বরাগম হবে। এখন যদি বলো গ্রাম থেকে গ্যারাম, গ্রাম থেকে গ্যারাম, গ্যারামকে যদি আবার আমরা ভাঙি, বললাম গ্যারাম, তাহলে এটা যদি ভাঙি প্রথমে পাবো গ, এরপরে পাবো একার, এরপরে পাবো র, এরপরে পাবো আকার, এরপরে পাবো আমরা ম। তাহলে কি সবার আগে স্বরধ্বনি আসছে? না, আসে নাই। আসছে কোথায়? এই স্ত্রীর মধ্যে। স্ত্রী থেকে আমরা বলি ই স্ত্রী, স্ত্রী থেকে হয়ে গেল কি স্ত্রী। তাহলে এটা হচ্ছে আদি স্বরাগম। এই যে রস্বইকারটা অতিরিক্ত চলে আসছে, যেটা আমাদের এই বর্ণের মধ্যে ছিল না, কিন্তু রত্নের মধ্যে আমরা বলছি আদি স্বরাগম। রত্নের মধ্যে কোনো স্বরধ্বনি আসে নাই, রত্নের পূর্বে রয়ের পূর্বে কোনো স্বরধ্বনি আসে নাই। স্নেহের কথা বলছি, দন্তস্বরটার পূর্বে আসে নাই, পূর্বে রস্বইকার দিলে উচ্চারণ হয়েছে কোথায়? পরে উচ্চারিত হয়েছে। আবার গ্যারামের মধ্যে গ, গয়ের পূর্বে একার থাকলে উচ্চারণ হয়েছে কোথায়? পরে। এটা আমাদের পরীক্ষা আসছে কোনটা? প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগে 2016 সালে আসছে। একটু কঠিন প্রশ্ন ছিল, একটু কঠিন প্রশ্ন ছিল। তাহলে স্ত্রী শব্দের পূর্বে আমরা অতিরিক্ত যে রস্বইকারটা নিয়ে আসলাম, এই অতিরিক্ত স্বরধ্বনি আনার কারণে হয়েছে আদি স্বরাগম। যেহেতু আগে নিয়ে আসছি এর জন্য হয়েছে আদি স্বরাগম। যদি মাঝে নিয়ে আসতাম, যেমন রতনের সাথে স্বরে অ, যেখানে রত্নের সাথে ছিল না, তাহলে এটা হয়ে যেত হচ্ছে মধ্য স্বরাগম। গ্যারাম আলাদা, স্নেহ আলাদা উত্তর। কিন্তু আমাদের আদি স্বরাগমটা কি ভাইয়া? স্ত্রী থেকে স্ত্রী। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। আমার অনেক ভাই অলরেডি উত্তর করে ফেলেছেন। রানা ইসলাম, জান্নাতুল মুন্নি, ববি, রাবিয়া খাতুন, আপনারা সবাই একটু মেনশন দিয়ে দেন তো সবাইকে, সবাইকে একটু মেনশন দিয়ে দেন। যারা যারা ক্লাসে অংশগ্রহণ করেনি বা করতে পারছে না তাদেরকে অবশ্যই দ্রুত মেনশন দিয়ে দেবেন। আর যারা আমার প্রিয় ভাই বোন যারা এখনো শেয়ার দেননি অবশ্যই শেয়ার দেবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের 825 ভাই বোন, আমাদের সাথে যুক্ত হয়েছে 825 জন ভাই বোন, আমার প্রিয় ভাই বোন। আমরা আরো 1000 পূর্ণ করবো ইনশাল্লাহ, 1000 পূর্ণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই উত্তরটা পেয়েছি, সঠিক উত্তর পেয়েছি। তাহলে উত্তর হবে কি? একের গ, স্ত্রী থেকে ই স্ত্রী, স্ত্রী থেকে ই স্ত্রী। এখন যদি আমরা 2 নম্বরে যাই, দেখি কোনটিতে আদি স্বরগম ঘটেনি। আমরা কিন্তু বলেছি শব্দের পূর্বে যদি স্বরধ্বনি এক্সট্রা ভাবে আসে, অতিরিক্ত আসে, সেটা হচ্ছে আদি স্বরগম। বললাম এখন আপনারা নিজেকে যাচাই করবেন, আমার প্রিয় ভাই বোন, কলিজার ভাই বোন, আপনারা নিজেকে যাচাই করবেন এখানে কোনটা হয়েছে, কোনটা ঘটেনি। বলছি কি, আমরা একটু আগে বললাম আদি স্বরগম কোনটা ঘটেছে, আর এখন বলেছি কোনটা ঘটেনি, কোনটা ঘটেনি। আমার প্রিয় ভাই বোন উত্তর করবেন, সবাই দ্রুত উত্তর করবেন। সবাই দেখি বুঝতে পেরেছেন কিনা, আমার ক্লাসে মনোযোগ আছে কিনা। আপনারা উত্তর লিখবেন কিভাবে? আবার বলছি, 2 এর এ বি সি দিতে পারেন, অথবা ক খ গ ঘ, যেটা উত্তর সেটা দেবেন, ভুল হোক তারপর উত্তর করবেন, আমি তো বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ফিরোজা বেগম, তৌহিদ আনসারি, উম্মে সালমা, মুহিবুল্লাহ কারুম নাহার, রুবেল ইসলাম, এটিএম হাবিবুল্লাহ, রাবিয়া কামরুল, ধন্যবাদ সবাইকে। সবাই উত্তর করতে পারছেন, সবাই উত্তর করছেন। আমি বলছি আদি স্বরগম ঘটেনি কোনটা? ঘটেনি, তার মানে 3টা এখানে ঘটেছে, আর একটা উত্তর হবে যেখানে আদি স্বরগম ঘটেনি, অর্থাৎ পূর্বে স্বরের আগমন হয়নি, পূর্বে স্বরের আগমন হয়নি। রুহুল আমিন, রোজিনা ইসলাম ধন্যবাদ, রানা হোসাইন ধন্যবাদ। আচ্ছা, দ্রুত সবাই কমেন্টে জানান। আমাদের প্রশ্নটা আবার বলছি, কোনটিতে আদি স্বরাগম ঘটেনি? আমরা জানি স্বরাগমটা কি? স্বরের আগমন। আবার আদি স্বরাগম বলতে আগে স্বরের আগমন ঘটবে, আগে স্বরের আগমন ঘটবে। অপশন কয়ের মধ্যে আছে স্কুল থেকে ই স্কুল, স্টেশন থেকে স্টেশন, স্পর্ধা থেকে আস্পর্ধা,
ক্লাস থেকে ক্লাস কোনটায় আদি সরগম ঘটেনি? কোনটায় আদি সরগম ঘটেনি? উত্তর সাফিয়া জাহান, রাবিয়া বসরি। আলহামদুলিল্লাহ, সবাই উত্তর করছেন। দ্রুত, আরো দ্রুত, আরো দ্রুত করতে হবে। এটা তো পারবেন ভাইয়া, এটা তো কঠিন প্রশ্ন না। যেভাবে শেখালাম তারই তো উত্তর এখানে আছে। নিজেকে যাচাই করে ফেলবেন। একটা প্রশ্ন করব, পরের প্রশ্ন আপনারা করবেন। একটা প্রশ্ন বোঝাবো, পরের প্রশ্নের উত্তর আপনারা নিজেরা করবেন। আচ্ছা, বলছি কি কোনটিতে আদি সরগম ঘটেনি? তাহলে এখন দেখি আমরা এই যে স্কুল কথাটা বলেছি, এই স্কুলের পূর্বে আমরা যুক্ত করেছি কি এখানে হ্রস্ব ই যুক্ত করেছি, তাহলে এটা আদি সরগম ঘটেছে, আদি সরগম ঘটেছে। এরপরে আমরা স্টেশনের কথা বলছি, এখানে স্টেশনটা বলা হয়। আবার যদি বলেন স্টেশন তাহলে হবে। আপনারা যদি এটাও দেন স্টেশন তাহলে হবে, কিন্তু আমরা বিভিন্ন বইতে দেখি লেখা আছে স্টেশন। নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এটা দেয়া আছে স্টেশন, স্টেশন। তাহলে আগে আমাদের হ্রস্ব ইকার আসছে, অর্থাৎ স্বরধ্বনি আসছে। যদি আগে স্বরধ্বনি আসে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? আদি সরগম। তাহলে কতেও আমরা পেয়েছি, খতেও আমরা পেয়েছি। এখন দেখি স্পর্ধা। স্পর্ধার মধ্যে মূল শব্দটা স্পর্ধা। এই স্পর্ধা থেকে আমি স্পর্ধা এখানে লিখেছি, অতিরিক্ত কি যুক্ত করেছি? স্বরেয়া যুক্ত করেছি। আর স্বরেয়াটা হচ্ছে স্বরধ্বনি যেহেতু, তাহলে এখানেও আমাদের আদি সরগম ঘটেছে। তাহলে তিনটায় আমরা বাদ দিতে পেরেছি। স্কুল থেকে স্কুলে আদি সরগম ঘটেছে, স্টেশন থেকে স্টেশনে আদি সরগম ঘটেছে, আবার স্পর্ধা থেকে আস্পর্ধাতে আদি সরগম ঘটেছে। কিন্তু ক্লাস থেকে ক্লাস, ক্লাস থেকে ক্লাস এখানে কোনো প্রকার আদি সরগম ঘটেনি। কিভাবে? আমরা যদি ভাঙি, যে ক্লাস যদি ভাঙি ক্লাস, তাহলে আমরা প্রথমে পাবো কি? প্রথমে পাবো ক, এরপরে পাবো এ, এরপরে পাবো ল, তারপরে পাবো আকার, এরপরে আবার দন্ত স পাবো। এখন আমরা দেখি এখানে কোনো কয়ের আগে কোনো স্বরধ্বনি আসেনি। কয়ের আগে যেহেতু কোনো স্বরধ্বনি আসেনি, উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। যারা যারা ঘ উত্তর দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা বুঝতে পারছিলেন না, আশা করি বুঝতে পারছি। আস্পর্ধা অনেক উত্তর করেছেন। আচ্ছা, উত্তর একটা বলি। আতাউল্লাহ, আতাউল্লাহ ভাইয়া একটু মনোযোগ দেবেন, আতাউল্লাহ ভাইয়া একটু মনোযোগ দেবেন। এখানে বলছি স্পর্ধা, স্পর্ধা একটা মূল শব্দ, স্পর্ধা একটা মূল শব্দ। আগে আসছে সরেয়া, আগে আসছে সরেয়া, যেহেতু আগে অতিরিক্ত একটা স্বরধ্বনি আসছে তো তার জন্য হয়েছে আদি সরগম হয়েছে। সরেয়া আসছে, এখানে ই আসছে, এখানে ই আসছে, এগুলো হচ্ছে তিনটাই আদি সরগম। কিন্তু ক্লাসের আগে একার দিয়েছি। আর আমরা একটু আগে বলেছি যে কোনো কার, যে কোনো কার আগে থাকুক, পরে থাকুক, উভয় পাশে থাকুক অথবা নিচে থাকুক, কারগুলো সবসময় পরে হয়, উচ্চারণটা সবসময় পরে হয়, উচ্চারণটা সবসময় পরে হয়। তার মানে এই ক্লাসের উচ্চারণ তাহলে কয়ের পরে এই কার হচ্ছে, কয়ের পরে এই কার হচ্ছে ভাইয়া। আশা করি বুঝতে পেরেছি এখন। লাকি বানু, সাবিকুল ইসলাম ধন্যবাদ। আজকে সবাই অ্যাক্টিভ, ইনশাআল্লাহ সবাই অ্যাক্টিভ। আমাদের ক্লাসটা খুব অ্যাক্টিভ হবে। আমরা কি এটা বুঝতে পেরেছি? আমার ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি উপমিত কর্মধারার সমাস? আমাদের তিনটা সমাসের সবচেয়ে বেশি সমস্যা হয় উপমান, উপমিত আর হচ্ছে রূপক। উপমান, উপমিত আর হচ্ছে রূপক। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা এমন ভাবে শেখাবো আজকের পর থেকে আর ভুল হবে না, আর ভুল হবে না। উপমান, উপমিত এবং রূপক। উপমান, উপমিত এবং রূপক। মধ্যপদলোপী কর্মধারায় তো আমরা ম্যাক্সিমামই পারি যে মাঝের পদ লোপ পেলে সেটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে। ভাইয়া এখনো যারা আমাদের ক্লাসটা শেয়ার দেননি, আমাদের ক্লাসটা শেয়ার দেননি, অবশ্যই অবশ্যই ভাইয়া আপনার কাছে রিকোয়েস্ট দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দেবেন। আচ্ছা, আমরা বলছি কর্মধারায় সমাস। এই কর্মধারায় সমাসের মধ্যে উপমান, উপমিত এবং রূপক এই তিনটার মধ্যে আমাদের অনেক ঝামেলা থাকে। আজকে এমন ভাবে শিখবো ইনশাল্লাহ
আজকের পর থেকে আগামী যত বছর পরীক্ষা দেবেন বা আগামী বছরগুলোতে কোনোভাবে এটা ভুল হবে না। আমাদের সাথে যুক্ত আছেন প্রায় 650 মানুষ, আমার কলিজার ভাই বোন। উত্তর করতে বলিনি এখনই, আমরা আগে শিখি। উপমানের ক্ষেত্রে একদম আমরা বিশেষ্য বিশেষণ দিয়ে শিখবো না। আমরা তো বিশেষ্যই চিনবো না, আমি তো বিশেষ্যই চিনবো না, আমি তো বিশেষণই চিনবো না, তাহলে এটা ওইভাবে আমরা শিখবো না। আমরা শিখবো এই যে উপমানটা, উপমানটা হতে হবে পসিবল। উপমানটা হতে হবে পসিবল, যেটা হওয়া সম্ভব, যেটা হওয়া সম্ভব, অর্থাৎ যা সত্য কথা। প্রথমে বলছি কি, যেটা পসিবল, যেটা হওয়া সম্ভব, যেটা হওয়া পসিবল, যেটা হওয়া সম্ভব বা সত্য কথা, সেটা হচ্ছে উপমান, সেটা হচ্ছে উপমান। উপমিতের ক্ষেত্রে যেটা হবে ইম্পসিবল, যেটা হবে ইম্পসিবল অর্থাৎ অসম্ভব অথবা মিথ্যা কথা। এমন মিথ্যা কথা যে মিথ্যা কথা বলে মানুষকে পটানো হয়, এই মিথ্যা কথা হচ্ছে উপমিত। আচ্ছা, এখন আবার রূপকের ক্ষেত্রে যদি যাই, তাহলে এটাও হবে ইম্পসিবল, এটাও হবে ইম্পসিবল। ভাইয়া আমি যত সহজভাবে আপনাদের শেখাবো, আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি যত সহজভাবে আপনাদের কাছে যেতে পারি, যত সহজভাবে আপনাদের বোঝাতে পারি, এটা আমার ভালো লাগা। আচ্ছা, প্রথমে বললাম উপমান পসিবল হবে, সম্ভব হবে, সত্য হবে। এরপরে উপমিত ইম্পসিবল হবে, অসম্ভব হবে, মিথ্যা হবে। এরপরে রূপক, এরপরে রূপকের ক্ষেত্রে ইম্পসিবল এবং যেটা হওয়া অসম্ভব, অসম্ভব, যেটা আবারও মিথ্যা কথা, যেটা আবারও মিথ্যা কথা। এখন দুইটার মধ্যে কনফিউশন চলে গেল। রূপমিত আবার রূপকের মধ্যে তো ভাইয়া একই জিনিস দিলেন, উপমিত এবং রূপকের মধ্যে তো একই জিনিস। এখন উপমিতার ক্ষেত্রে ইম্পসিবল বলেছি, রূপকের ক্ষেত্রে ইম্পসিবল বলেছি। উপমিতার ক্ষেত্রে অসম্ভব বলেছি, রূপকের ক্ষেত্রে অসম্ভব বলেছি। উপমিততেও মিথ্যা বলেছি, রূপকের ক্ষেত্রে মিথ্যা বলেছি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উপমিতর, পার্থক্য হচ্ছে উপমিতর পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ দৃশ্যমান হবে। পূর্বপদ এবং পরপদ দৃশ্যমান, এটা পার্থক্য। পূর্বপদ উপমিতের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দৃশ্যমান, মানে পূর্বপদও দেখতে পাবো আমরা, আবার পরপদও দেখতে পাবো আমরা। পূর্বপদও দেখতে পাবো আমরা, আবার পরপদও দেখতে পাবো। এখন যদি বলি রূপকের ক্ষেত্রে কি হবে, রূপকের ক্ষেত্রে অবশ্যই 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 পূর্বপদ অদৃশ্য হতে হবে। পূর্বপদ পূর্বপদ অদৃশ্য হবে, অদৃশ্য হবে, অদৃশ্য হবে, পূর্বপদ অদৃশ্য হবে। সবাই একটু দেখে নেন। তাহলে উপমানের ক্ষেত্রে উপমিত এবং রূপকের ক্ষেত্রে পার্থক্য কি? উপমিততে ইম্পসিবল আছে কিন্তু পূর্বপদ এবং পরপদ দৃশ্যমান হবে, আবার রূপকের ক্ষেত্রে ইম্পসিবল আছে কিন্তু পূর্বপদ অদৃশ্য হবে। পূর্বপদ কি হবে? অদৃশ্য হবে। সবাই একটু দেখে নেই প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, যদি এটা বুঝতে পারি, আর রূপকের ক্ষেত্রে আমরা বারবারই বলছি, রূপকের ক্ষেত্রে পূর্বপদ, পূর্বপদ অদৃশ্য হবে, পূর্বপদ অদৃশ্য হবে। আর উপমিতের ক্ষেত্রে পূর্ব এবং পরপদ দুইটাই দৃশ্যমান হবে, দুইটাই দৃশ্যমান হবে। আর উপমানের ক্ষেত্রে যেটা হওয়া সম্ভব, যেটা পসিবল, সেটা। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই ভাইয়া। এই যে দিয়েছিলাম, নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? আমার প্রিয় ভাই বোন এখন কমেন্টে জানাও। প্রিয় ভাই বোন আমার এখন কমেন্টে জানিয়ে দেই, নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? নাউন যোগ নাউন, বউ উপমিত, জিএফ উপমিত। আচ্ছা, জাসুর ইসলাম রিয়াদ, বউ উপমান, জিএফ উপমিত। আচ্ছা, নাউন নাউন। আচ্ছা, নাউন নাউন যে অনেকে বলছেন বা বিশেষ্য বিশেষ্য অনেকে বলছেন, আপনি যদি পরীক্ষার হলে গিয়ে বিশেষ্য না চিনতে পারেন, বিশেষ্য যদি না চিনতে পারি, বা আমরা বিশেষণ যদি না চিনতে পারি, বা নাউন বা অ্যাডজেক্টিভ যদি না চিনতে পারি পরীক্ষার হলে গিয়ে, তাহলে কিভাবে উত্তর করব? সবচেয়ে সহজ হচ্ছে এই
পসিবল ইম্পসিবল দিয়ে যদি আমরা শিখতে পারি, সবচেয়ে মানে প্রতিটা শব্দে আমরা করতে পারবো ইনশাল্লাহ। কোনো শব্দে আমাদের ভুল যাবে না, চ্যালেঞ্জ, কোনো শব্দেই ভুল যাবে না। এখন আমরা উত্তর করি, ভাইয়া আপনি যেভাবে শিখছেন কোনো সমস্যা নেই, যদি ওইভাবে বুঝতে পারেন তাহলে বেটার। আমরা দ্রুত উত্তর করে ফেলি। কোনটা উত্তর হবে? নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস? অভিজিৎ পাল, আচ্ছা। অনামিকা, অনামিকা বলেছে ঘ। লিজা বলেছে ক। আব্বু সাইদ ভাই আমার বলছে 3। গোলাম রব্বানি 4। জোনাকি আলো, আব্দুল আওয়াল ধন্যবাদ। নীলপরি বলেছে ক। দেখি আজকে পরীরাও আমার ক্লাস করছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফি। নীলপরি, লালপরি সব পরি আছে দেখি আজকে আমার ক্লাসে। আচ্ছা, এখন ব্যাপারটা আমরা ক্লিয়ার করে বলি। কোনটি উপমিত কর্মধারয় সমাস? আমরা উপমিতর ক্ষেত্রে বলেছিলাম যে উপমিতর ক্ষেত্রে ইম্পসিবল হবে। উপমিতর ক্ষেত্রে ইম্পসিবল হবে, যা হওয়া অসম্ভব, যা হওয়া অসম্ভব, মিথ্যা কথা, যা হওয়া অসম্ভব প্লাস মিথ্যা কথা, পটানোর জন্য যে মিথ্যা কথাটা বলা হয় আর কি। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে দৃশ্যমান হবে। পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ দৃশ্যমান হবে, দৃশ্যমান হবে। এখন ভাইয়া আমরা দেখি, উদাহরণে চলে যাই। বলছি কাজল কালো। কাজল তো কালো হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই নাই। এমনকি ম্যাক্সিমাম আমার বোনরা ম্যাক্সিমাম কালো কাজলই পরে, এমনকি কালো কাজল পরলে চোখটা অনেক সুন্দর দেখা যায়। যাই হোক, আর যারা অনেকে বিভিন্ন, আরো তো অনেক কালার আছে, বিভিন্ন কালার এখন কাজল বের হয়েছে। এখন তাহলে কাজল কালো হওয়াটা কি সম্ভব? এটা সত্য কথা, মিথ্যা কথা না। আবার রক্ত লাল, রক্ত লাল হওয়াটা এটা স্বাভাবিক কথা। আমার রক্ত লাল, আপনার রক্ত লাল। যদি বিশ্বাস না হয় কেটে দেখান, যদি বিশ্বাস না হয় যে আপনার রক্ত লাল কিনা, কেটে দেখেন। শুধুমাত্র একটা মুরগি আছে যেটার নাম কাদাকনাথ। কাদাকনাথ, এই কাদাকনাথ মুরগির রক্ত কালো, সেটা তার আমাদের উদাহরণের মধ্যে নাই। এই কাদাকনাথ মুরগির রক্ত কালো। সবার রক্তই, মানে আমরা যারা মানুষ আছি, বিভিন্ন প্রাণী আছে, ম্যাক্সিমাম হচ্ছে কি আছে, লাল আছে। তাহলে রক্ত লাল, এটা স্বাভাবিক কথা, সত্য কথা। তাহলে যেহেতু সত্য কথা, তার মানে পসিবল, যেটা হওয়া সম্ভব। উপমান, কাজল কালো উপমান। জীবন প্রদীপ, জীবন প্রদীপ। ভাইয়া জীবন কি কখনো প্রদীপের মতো হবে? জীবন কি প্রদীপের মতো হওয়া সম্ভব? যে আমি ফু দিলাম আর নিভে গেল? প্রদীপ মানে কি একটা বাতি, বাতিকে যদি আমরা ফু দিলাম আর নিভে গেল, তাহলে তো ছোটবেলায় অনেকে আছে, ছোটবেলায় মারামারির সময় অনেকে থুতু দেয়। তাহলে ছোটবেলায় তো অনেকেই তখন ফু দিত, মানে থুতু না দিয়ে ফু দিত, তাহলে তো আমরা মারা যেতাম। স্বাভাবিকভাবে কথা, তাহলে জীবনটা কখনোই প্রদীপের মতো হবে না। তাহলে এমন কি জীবনটা প্রদীপের মতো না, আমাদের ইম্পসিবল হলো। এমন কি জীবনটা আমরা দেখতেও পাচ্ছি না ভাইয়া, জীবনটা আমরা দেখতেও পাই না, জীবনটা আমরা দেখতেও পাই না। যদি দেখা যেত সেটা উপমিতর কথা বলতাম, যেহেতু জীবনটা দেখতে পাই না, তার মানে রূপক। উপরে দুইটা কাজল কালো, রক্ত লাল সম্ভব এবং সত্য কথা, উপমান। কিন্তু জীবন প্রদীপ রূপক, জীবন রূপ প্রদীপ। আচ্ছা, এখন চলে আসে সিংহ পুরুষ। একটা পুরুষের যত শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, আধিক্য যত কিছু থাকুক না কেন, আদৌ কি কখনো সিংহের মতো হবে? সম্ভব না, অসম্ভব। তার মানে হয়ে গেল কি ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। এখন তার গার্লফ্রেন্ড বা তার বউ তাকে বলতেই পারে যে তুমি তো একটা সিংহ পুরুষের মতো, আমার জন্য তুমি ওদের 10 জনের সাথে মারামারি করছো। এখন এটা শুধু পড়ানোর জন্যই, বাস্তবিক না। কখনোই একটা পুরুষ কখনোই সিংহের মতো সামর্থ্যবান হবে না, এটা স্বাভাবিক কথা। তাহলে আমি সিংহ এবং পুরুষের যদি তুলনা করে অসম্ভব, ইম্পসিবল পেলাম। এমনকি সিংহকেও দেখতে পাচ্ছি আমরা, পুরুষকেও দেখতে পাই আমরা, পুরুষকেও দেখতে পাচ্ছি, সিংহকেও দেখতে পাচ্ছি। পুরুষকে দেখা যায়, পুরুষত্ব দেখা যায় না, পুরুষত্বকে দেখা যায় না। পুরুষকে দেখা যায়, পুরুষত্বকে দেখা যায় না। তাহলে আমাদের পূর্বপদ এবং পরপদ দুইটাই দৃশ্যমান। আমরা বলছি যে পূর্বপদ এবং পরপদ যদি দুইটাই দৃশ্যমান হয়,
তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সিংহ পুরুষ। কি উত্তর হবে প্রিয় ভাই বোন আমার? সিংহ পুরুষ। কি উত্তর হবে? সিংহ পুরুষ। সিংহের ন্যায় পুরুষ নাকি পুরুষের ন্যায় সিংহ? আর একটা কথা মনে রাখবেন সবসময়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে ব্যাস বাক্যে সবসময় পূর্বে আসবে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে ব্যাস বাক্যে পূর্বে আসবে। অর্থাৎ এখানে সিংহের ন্যায় পুরুষ বলবো না, আমরা বলবো পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লাস কি সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। একটা বইয়ের অভাব, সিংহ পুরুষ হতে পারছি না। জহির ইসলাম রিয়াদ, ভাই আমার কত কষ্ট ভাই, একটা জব করেন, একটা জব যখন পাবেন দেখবেন মেয়ের বাবারা, কিছু মেয়ের বাবারা, এখানে আমার আবার অনেক বোন আছে, বোনরা মন খারাপ করবে। রক্তলালের ব্যাস বাক্য কি? আচ্ছা বলছি, আমার অনেক বোন আছে, বোনরা মন খারাপ করবে। একটা ভাই সরকারি চাকরি পান, দেখবেন মেয়ের বাবা চলে আসবে, অনেক মেয়ের বাবা চলে আসবে। আর যে বোনগুলো এখানে আছে আমাদের অনলাইন ক্লাস করছে, দেখবেন যে ছেলের বাবারা চলে আসছে আপনাকে নেয়ার জন্য। আচ্ছা এখানে বলছি আমরা ব্যাসভাগ করে ফেলি। কাজল কালো, কাজলের ন্যায় কালো। রক্ত লাল, রক্তের ন্যায় লাল। জীবন প্রদীপ, জীবন রূপ প্রদীপ। সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এখন আমরা ভাইয়া আশা করি এটা বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? আমার প্রিয় ভাই বোন সবাই উত্তর করবেন। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? আমরা এতক্ষণ বললাম নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? আমার প্রিয় ভাই বোন, আমার নাম বলেন। আম্মু রাগ করছে, বলছে তুই পারিস না, পারলে তোর নাম ছাড়তো না। আচ্ছা, এমডি সিয়াম কাজী, নাম বলছি তো। আচ্ছা, ফারজানা, দেবরাজ ঘ উত্তর, আখি ঘ গ উত্তর। ফাহিম ভালোবাসা দিয়েছে। অচেনা টুকটুকি পাখি, কত পাখি আজকে ক্লাস করছে, পুরি ক্লাস করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতারা রিপা, আচ্ছা ধন্যবাদ, সবাই উত্তর করছেন। আমি বলছি রূপক কর্মধারয় সমাস। আমাদের ক্লাস যদি মনোযোগ দিয়ে শুনতে চান বা শুনেন বা বোঝেন, তাহলে অবশ্যই উত্তরটা পারার কথা। আমি বলেছি, আবার বলছি, আমি বলেছি যে উপমিতর ক্ষেত্রে, উপমানের ক্ষেত্রে বলেছি, উপমিতর ক্ষেত্রে আবার বলছি উপমিত আর হচ্ছে রূপক। রিপিট করছেন, একটু দ্রুত রিপিট করছেন, সমস্যা নাই। উপমানের ক্ষেত্রে পসিবল হবে, উপমিতর ক্ষেত্রে ইম্পসিবল হবে। উপমিতর ক্ষেত্রে ইম্পসিবল হবে আর উপমানের ক্ষেত্রে পসিবল হবে। আবার উপমিতর ক্ষেত্রে পূর্বপদ পরপদ দুইটা দেখা যাবে, আর রূপকের ক্ষেত্রেও ইম্পসিবল হবে, কিন্তু পূর্বপদ কখনোই দেখতে পাবো না। তার মানে পূর্বপদ অদৃশ্য হবে, পূর্বপদ অদৃশ্য হবে, পূর্বপদ অদৃশ্য হবেই হবে, দৃশ্যমান হবে না। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। বলছি তুষার শুভ্র। তুষার তো সাদা হতে পারে, এটা স্বাভাবিক। তুষার সাদা হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা সত্য কথা। যদি সত্য কথা হয় তাহলে হবে উপমান। যেটা হওয়া সম্ভব, যেটা হওয়া পসিবল হবে উপমান। এরপরে ফুল কুমারী। আমার প্রিয় বোন, আমার বোনরা আমার বোনের মতো সুন্দর, ফুলের মতো না। আমার বোনরা আমার বোনের মতো সুন্দর, কুমারীর মতো সুন্দর, কখনো ফুলের মতো না। আর একটা ফুল কখনো একটা কুমারীর মতো সুন্দর হতে পারে না। ফুলের মতো সুন্দর। তাহলে এটা যখন পটানোর কাজে ব্যবহার করা হবে, যখন ভালোবাসার মানুষের কাজে ব্যবহার করা হবে, তখন মিথ্যা কথা বলা হবে। একটা কুমারী কখন ফুলের মতো হতে পারে না, আবার ফুল কখন কুমারীর মতো হতে পারে না। এমনকি আমরা ফুলটাকেও দেখতে পাচ্ছি,
কুমারীকেও দেখতে পাচ্ছি, ফুলটাকে দেখতে পাচ্ছি, কুমারীকেও দেখতে পাচ্ছি। তাহলে এখানে ইম্পসিবল হলো প্রথমটা, একটা ফুল কখনো কুমারী হতে পারবে না, কুমারী কখনো ফুল হতে পারবে না। ইম্পসিবল ব্যাপারটা, অসম্ভব ব্যাপার। এমনকি ফুলও আমরা দেখতে পাচ্ছি, কুমারীকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হলো? দুইটাই দৃশ্যমান। যদি দুইটাই দৃশ্যমান হয় তাহলে কি হবে ভাইয়া? উপমিত। কি হবে? উপমিত। এখন সিংহাসন এর ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। এই যে মাঝের পদটা যদি আমরা বাদ দেই চলে আসে সিংহাসন। তাহলে মাঝের পদ বাদ দিয়ে যদি সিংহাসন আসে তাহলে এটা মধ্য পদলোপী হবে। কি হবে? মধ্য পদলোপী হবে। তাহলে প্রথমটা গেল উপমান, দ্বিতীয়টা যাবে হচ্ছে উপমিতর ক্ষেত্রে। উপমিতর ক্ষেত্রে দুইটা দেখতে পাচ্ছি, আর সিংহাসন হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে ঘ নম্বরে দিয়েছি বিষাদ সিন্ধু। বিষাদ মানে কষ্ট। বিষাদ মানে কি? কষ্ট। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কষ্টের মাধ্যমে বলছে, বিষণ্ণ হয়ে বলছে, মনের মধ্যে বিষণ্ণ হয়ে বলছে। এখন আমাদের কষ্ট যত বড়ই হোক না কেন, একটা সিন্ধু নদের মতো হবে কখনো? সম্ভব সেটা না, এটা একদমই অসম্ভব। কারণ মেপে দেখিনি কতটুকু হবে। এখন যদি আপনাকে প্রশ্ন করে আপনি কতটুকু কষ্ট পেয়েছেন, 1 কেজি, হাফ কেজি, 3 পোয়া নাকি 1.5 কেজি, বলতে পারবেন? কখনোই বলা সম্ভব না। তাহলে বিষাদ যে আমাদের সিন্ধু নদের অত বড়, সিন্ধু নদের অত বড় কষ্ট পেয়েছি না, এটা ইম্পসিবল বলা। এমনকি আমরা বিষাদ মানে আমাদের দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ কোনো কিছু আমরা দেখতে পাই না। যদি দেখতে না পাই তাহলে এটাই প্রথমে বললাম ইম্পসিবল। প্রথমে বললাম ইম্পসিবল এবং পূর্বপদ দেখতে পাচ্ছি না। ইম্পসিবল হলো এবং পূর্বপদ দেখতে পাচ্ছি না, তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল রূপক কর্মধারয় সমাস। কারণ কি? আমরা বিষাদটা দেখতে পাই না, কষ্টটাকে দেখতে পাচ্ছি না। ইম্পসিবল হলো এবং পূর্বপদ দেখতে পেলাম না, ইম্পসিবল হলো এবং পূর্বপদ দেখতে পেলাম না, হয়ে গেল রূপক কর্মধারয় সমাস। ইনশাল্লাহ আজকে আপনারা বইতে পড়বেন উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী এইভাবে মেলাবেন। আমি যেভাবে আজকে পড়ালাম, একটা প্রশ্ন আপনার মিস যাবেন ইনশাআল্লাহ, একটা প্রশ্ন আপনার অপারা থাকবে না। বিষাদ সিন্ধু, সিয়াম, আসফিয়া, মুরসালিনা আপু, আসফিয়া আক্তার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফিহে। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় ভাই আমার, ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই, একটু দ্রুত টানি, যেটা 47তম বিসিএস এ আসছে, এমনকি খুবই কনফিউশন মূলক একটা প্রশ্ন। বয়কে বা তালব্য স বাস 47তম বিসিএস এ আসছে। এখানে কিন্তু উত্তর সবগুলোই হয়, মনে হবে কি উত্তর সবগুলো হবে, শুধু একটা বাদে মনে হবে। আমি কিন্তু উত্তর দিচ্ছি না আবার, যে পূর্ববঙ্গীয় উচ্চারণে সরল শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে। এখন শয়ের স্থানে আমরা যদি উচ্চারণটা লিখি, তাহলে স্মরণটা আমরা যদি লিখি স্মরণ, এটা হচ্ছে আমাদের মূল উচ্চারণ, চন্দ্রবিন্দু হবে, এখানে হসন্ত হবে, এটা হচ্ছে মূল উচ্চারণ। স্মরণের মূল উচ্চারণ হচ্ছে এটা। এখন দন্তস্বয়ের পরিবর্তে তালব্য স হয়েছে, হ্যাঁ এখানে দিয়েছি আমি। আবার মূর্ধন্যের পরিবর্তে দন্তন্য হয়েছে, হ্যাঁ আমি সেটাও দিয়েছি। ময় ফলার উচ্চারণ ম ফলা হয়ে যায় না, আমি এখানে ম ফলার উচ্চারণটা করি নাই। আবার পরেরটা আমি পরে আলোচনা করছি। তাহলে পরেরটা উত্তর হবে শুরুতে নাসিক্য ধ্বনি উচ্চারণ হয় না। এখন শুরুতে এই যে নাসিক্য ধ্বনি উচ্চারণ হয়নি জন্য তো আমরা চন্দ্রবিন্দু দিয়েছি। তাহলে আলটিমেটলি আমাদের উত্তর কিন্তু 3টাই হয়ে যায়। সবার ধারণা মতে উত্তরটা কিন্তু 3টাই হয়। তাহলে এখানে হয়তো প্রশ্নকর্তা ভুল করেছে। প্রশ্নকর্তা কিভাবে? পূর্ববঙ্গীয় উচ্চারণে সরল শব্দের ক্ষেত্রে কোনটি ঘটেনি বলতে হবে, কোনটি ঘটেনি। তাহলে মফলার উচ্চারণ মফলা হয়ে যায়, এটা ঘটে নাই, বাকি সবগুলো ঘটেছে, বাকি সবগুলো ঘটেছে। কিন্তু ভাইয়া এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। বারবার বলছি, শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। আমাদের নাসিক্য বর্ণ কোনটা কোনটা দেখি। নাসিক্য বর্ণ কোনটা কোনটা? নাসিক্য বর্ণ হচ্ছে উ, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম। এই যে নাসিক্য বর্ণগুলো আসছে, এই নাসিক্য বর্ণগুলো যদি কোনোভাবে কোনো বর্ণের শুরুতে থাকে, যদি কোনোভাবে কোনো বর্ণের শুরুতে থাকে, এমনকি যুক্ত বর্ণ হিসেবে থাকে, শুরু থাকুক, মাঝে থাকুক, শেষ থাকুক, কোনো সমস্যা নাই,
কিন্তু যুক্ত বর্ণের মধ্যে যদি এই বর্ণগুলো থাকে, এমনকি সেগুলো যদি আমরা উচ্চারণ না করি, এর পরিবর্তে আমরা দেবো একটা চন্দ্রবিন্দু দিয়ে বুঝিয়ে দেব যে না, আমার এখানে একটা নাসিক্য বর্ণ আছে, নাসিক্য ধ্বনি ছিল, কিন্তু আমরা সেটা উচ্চারণ করি। তাহলে উত্তর হবে কোনটা? আমাদের উত্তর হবে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না, শুরুতে নাসিক্য ধ্বনি উচ্চারণ হয় না। উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর ঘ। উত্তর ঘ। আচ্ছা, এরপরের প্রশ্ন অবশ্যই বুঝতে পারবি। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা পরের প্রশ্নের উত্তর করতে পারবো। নিচের কোন উচ্চারণে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়নি? নিচের কোন শব্দে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়নি? নাসিক্য ধ্বনি আমরা মাত্র বললাম কি কি? ও, ইয়, মূর্ধন্য ন, দন্ত্র ন এবং ম। এই নাসিক্য ধ্বনি উচ্চারণ হয়নি কোন জায়গায় সেটা একটু কমেন্টে জানাবেন। অপশন কোনটা উত্তর হবে? উত্তর কোনটা হবে? প্রশ্নের উত্তর দেবেন কিভাবে? প্রশ্নের উত্তর দেবেন 6-এর কত হবে? ক, খ, গ, ঘ। আপনার ইংরেজিতে লিখতে পারেন অথবা বাংলা লিখতে পারেন। ক, খ, গ, ঘ, যে কোনো একভাবে উত্তর দিলেই হবে। প্রিয় ভাই বোন আমার, যারা এখনো শেয়ার করতে পারেননি বা করেননি, ক্লাসে যুক্ত হয়েছেন, শেয়ার করার কথা মনে নেই, আমি আবার মনে করে দিচ্ছি, ক্লাসটা একটু কষ্ট করে, যদি আপনার ভালো লাগে, যদি জাহিন ভাইয়ের ক্লাস আজকে ভালো লাগে, তাহলে ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। অন্ততপক্ষে 5টা শেয়ার করে দিবেন। 5টা শেয়ার করে দিলে পরে 5 ডান লিখবেন। 5টা শেয়ারের পরে 5 ডান লিখে দেবেন। 6-এর ক, 6-এর ঘ, 6-এর গ। ধন্যবাদ। এদের কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেন ভাই? আপনি পারেন না, আপনি পারেন, দুইভাবে কমেন্ট করছেন। পারেন না জন্য তো আজকে ক্লাসে আসছেন, যদি পারতেন তাহলে তো ক্লাসে আসতেন না। বা পারেন কিন্তু রিভিশনের জন্য আপনার ক্লাসটা হয়ে যাচ্ছে, আপনার উপকার হচ্ছে, 100% উপকার হচ্ছে। উচ্চারণের ক্লাস ইনশাল্লাহ আমরা সম্পূর্ণই করব। একদম ধরে ধরে প্রতিটা টপিকস আমরা বেসিক থেকে একদম শুরু থেকে আমরা উচ্চারণের ক্লাস করব, বানানের ক্লাস করব, ধ্বনিতত্ত্ব থেকে শুরু করে সম্পূর্ণ ক্লাস করব। এর জন্য যুক্ত হতে হবে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে হবে অবশ্যই। আমরা এরকম ক্লাস যারা যারা চাচ্ছেন, একদম বেসিক থেকে জানতে যাচ্ছেন যারা, প্রতিটা টপিকস ধরে ধরে, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে চলে আসবেন, পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আর আমার লাইভ ক্লাস থাকা অবস্থা যদি কেউ পেইড ব্যাচে যুক্ত হন বা পেইড ব্যাচে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে আজকের জন্য। আচ্ছা, আমরা তাহলে উত্তর করি ভাইয়া। তাহলে উত্তর কি? নিচের কোন উচ্চারণে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়নি? নিচের কোন উচ্চারণে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়নি? আমরা দেখি নাসিক্য ধ্বনি কি কি? উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত্র ন, ম। এখন বলেছে এখানে সম্মান। সম্মান, ম ফল আমরা তো উচ্চারণ করেছি, ম ফলাটা উচ্চারণ করেছি, তাহলে এটা উত্তর হবে না। আমরা বলছি কি ধ্বনি উচ্চারিত হয়নি, এখানে তাহলে উত্তর হবে না। এবারে বলেছি বাগ্মী, তাহলে এখানেও ম ফল উচ্চারিত হয়েছে, এখানেও ম ফলাটা উচ্চারিত হয়েছে, তাহলে এখানেও এটা উত্তর হবে না। এরপরে বলেছি বাল্মীকি, তাহলে এই যে লর সাথে ম ফলাটা আছে, এটা আমরা উচ্চারণ করেছি, তাহলে এটা উচ্চারিত, এটা হচ্ছে উত্তর হবে না। শ্মশান বানানের মধ্যে আমরা ম ফলা দিয়েছি কিন্তু উচ্চারণ করিনি। শ্মশান বানানের মধ্যে আমরা ম ফলা দিয়েছি কিন্তু উচ্চারণ করিনি। শ্মশান বানানের মধ্যে আমরা ম ফলা দিয়েছি কিন্তু উচ্চারণ করিনি। এই শ্মশানের উচ্চারণটা যদি আমরা লিখি, তাহলে লিখতে হবে এইভাবে, শ্মশান, ম ফলা উচ্চারণ করিনি, এর জন্য আমরা এদের পরিবর্তে একটা চন্দ্রবিন্দু দিলাম, যে বুঝিয়ে দিলাম আমরা তালব্য স্বর উপরে একটা নাসিক স্বর সাথে একটা নাসিক্য বর্ণ ছিল কিন্তু আমরা উচ্চারণ করিনি, এর জন্য চন্দ্রবিন্দু দিয়েছি। তার মানে আমাদের প্রশ্ন, নিচের কোন উচ্চারণে নাসিক্য ধ্বনি উচ্চারিত হয়নি? সম্মানে উচ্চারিত হয়েছে, বাগ্মীতে ম উচ্চারিত হয়েছে, বাল্মীকিতে উচ্চারিত হয়েছে, শুধুমাত্র শ্মশান বানানে আমাদের ম ফল উচ্চারণ হয় নাই। উত্তর হবে ঘ। উত্তর কি হবে ভাইয়া? ঘ উত্তর হবে, ঘ উত্তর হবে। উর্মি আক্তার, আমি পেইড ব্যাচে আছি, আপনি পেইড ব্যাচের ক্লাস নেন? হ্যাঁ, আমি পেইড ব্যাচের ক্লাস নেব ইনশাআল্লাহ, নিচ্ছি ইনশাআল্লাহ, আমি পেইড ব্যাচের ক্লাস নিচ্ছি। তবে আর একটু অ্যাক্টিভ হতে হবে। যারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন তারা অবশ্যই আমার ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই ভাইয়া। ইত্তাকার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা দুর্নীতি যারা করে, এই দুর্নীতি দমন কমিশনে 2020 সালে আসছে, এমনকি এটা দিয়ে আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করতে পারবো। ইত্তাকার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খুব ভালোভাবে বুঝে নেবেন, খুব ভালোভাবে বুঝে নেবেন। পরবর্তী প্রশ্ন কিন্তু নিজের উত্তর করতে হবে, আমি উত্তর করবো না, আপনাকে উত্তর করতে হবে, তারপরে আমি উত্তর করব। পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু? ভর্তি হয়েছি, খুব দ্রুতই আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, এমনকি ডেইলি হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচের ক্লাস দ্রুতই শুরু হচ্ছে, হবে, এমনকি এখন যারা ভর্তি হবে তাদের আবার নতুন ভাবে একদম বেসিক থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রশ্ন উত্তর করি। ইত্তাকার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা একটা কথা মনে রাখি, এই যে সন্ধিতে জ ফলার পরিবর্তে আমরা দেব রস্য ইকার, জ ফলার পরিবর্তে আমরা দেব রস্য ইকার। রস্য ইকার বা দীর্ঘ ইকার দুইটাই হয়ে থাকে, রস্য ইকার বা দীর্ঘ ইকার দুইটাই হয়ে থাকে, কিন্তু আমরা দেব কি কোনটা? এখন রস্য ইকার দেব। জ ফলা, শুধুমাত্র জ ফলার, কিচ্ছু না, শুধুমাত্র জ ফলার পরিবর্তে রস্য ইকার দেব, শুধুমাত্র জ ফলার পরিবর্তে রস্য ইকার দেব। প্রিয় ভাই বোন আমার, এখন আমি যদি ধরি ইত্তাকার, তাহলে উত্তর হওয়ার কথা কি? ইত্তাকার, তর সাথে জ ফলাটা আছে না, যেহেতু তর সাথে জ ফলা আছে, অবশ্যই তর সাথে রস্য ইকারটা দিতে হবে, অবশ্যই তয়ের সাথে রস্য ইকারটা দিতে হবে। তাহলে এখানে ধরলাম ইতি, এই যে স্বরে আ অর্থাৎ আকার আছে এখানে, এই আকার থেকে অর্থাৎ জ ফলার পূর্ব পর্যন্ত আমরা এক ভাগে ভাগ করব, পূর্ব পদে ভাগ করব বা পূর্ব অংশে ভাগ করব, পরের অংশে জ ফলার পরের অংশটুকু থাকবে। যেমন ইত্যাদি, এই যে ইতের পরে ইত্তাকার, ইত্ত আছে, তাহলে এই জ ফলার পরিবর্তে দিলাম রস্য ইকার, এর সাথে এখানে আকার আছে না, এই আকারের পরিবর্তে আমি স্বরে আ দিলাম, কারণ শুরুতে কখনো আ দেওয়া যায় না, কার দেওয়া যায় না, তাহলে আ কার। ইতি যোগ আকার, আমাদের কত নম্বর অপশনে আছে? ইতি যোগ আকার। এখানে বলেছি প্রথম অপশনে বলেছি ইত্তা যোগ কার, ইতি যোগ কার। আমি কিন্তু দেখেন এখানে জ ফলা পরিবর্তে আমরা রস্য ইকার দিয়েছি, আবার এখানে আকারও হবে, হবে না? আকার দিয়েছি, হবে না? আবার ইতিটা এখানে ঠিক আছে, কিন্তু এখানে কার হয়েছে, কার হয়েছে, কিন্তু হবে না, হবে আকার। তাহলে ইত যোগ আবার বলেছি আকার, এখানে রস্য ইকার দেয়নি। উত্তর, সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে ঘ, ইতি যোগ আকার, ইতি যোগ আকার, ইতি যোগ আকার। আমি বারবার বলছি ভাইয়া, জ ফলার পরিবর্তে আমি দেব রস্য ইকার, জ ফলার পরিবর্তে আমরা দেব রস্য ইকার, জ ফলার পরিবর্তে আমরা দেব রস্য ইকার। তাহলে ইতি যোগ আকার উত্তর হয়েছে না? আমরা বুঝতে পেরেছি না? এখন বুঝতে পেরেছি, ওকে। ভাইয়া ভর্তি হয়েছি, ভাইয়া পেমেন্ট করবো কিভাবে? অবশ্যই আমাদের পেজে নক দেন, আমাদের পেজে অবশ্যই নক দেবেন। আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হন, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট, জাহিন ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট। গত ক্লাস ইনশাল্লাহ আমাদের অনেক ভাই বোন যুক্ত হয়েছেন আমার এই ক্লাস থেকে, আজকেও ইনশাল্লাহ আমাদের এই ক্লাস থেকে, আমার এই জাহিন ভাইয়ের এই ক্লাস থেকে আপনারা ইনশাল্লাহ অনেকে যুক্ত হবেন। আজকে আমাদের পেইড ব্যাচের একদম বাংলা সাধারণ জ্ঞান জিকে বেসিক থেকে শেষ করব, একদম বেসিক থেকে এক খতম দিলে পর ইনশাল্লাহ আর কোনোদিন আপনার সমস্যা হবে না। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যায় ভাইয়া। এরপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ? নিচের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ হবে? ওরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা উত্তর করে দাও, নিচের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ হবে? আমি এখানে 3টা অশুদ্ধ দিয়েছি, 1টা শুদ্ধ দিয়েছি, সেই শুদ্ধ উত্তরটা তোমরা করো। মাত্র বললাম আমি জ ফলার পরিবর্তে হবে রস্য ইকার বা দীর্ঘ ইকার। এখন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আছে সবাই উত্তর করে দেন। সবাই উত্তর করবেন, সবার উত্তর করবেন। 8 নম্বরের কি উত্তর? 8 নম্বরের উত্তরটা যাচ্ছি, 8 নম্বরের উত্তরটা যাচ্ছি। 8 নম্বরে কোনটা উত্তর হবে এটা আপনাদের করণীয়। 8 নম্বরে কোনটা উত্তর হবে আমার প্রিয় ভাই বোন? দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। ভাইয়া আপনার কি রেগুলার ক্লাস পাবো? হ্যাঁ। সুফিয়া আক্তার রিনা, আমার কমেন্ট পড়েন না কেন? ভাইয়া আপনার সাথে না আমার জমি জমা নিয়ে লেনদেন আছে, না অন্য কোনো ভাবে শত্রুতা আছে? আমি পড়ি না, এত কমেন্টের মাঝে হয়তো বা আপনার কমেন্টটা চলে যায়। এই তো বললাম, সুফিয়া আক্তার রিনা আপু,
উজ্জ্বল গাজী স্যার, আপনি কি প্রাইমারি ব্যাচের ক্লাস নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। আমার প্রিয় ভাই যারা যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছেন সবার ক্লাস নেবে ইনশাআল্লাহ, সবার ক্লাস নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের উত্তরটা কি? নিচের কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ? বললাম এই যে আপনার উত্তর করছেন না এখনো, 8 গ গ গ খ ক। আচ্ছা, আমরা প্রত্যুষের সন্ধি বিচ্ছেদটা কি? প্রতি যোগ উষ। কিভাবে উষ হলো? আমরা বললাম প্রত্যুষের সন্ধি বিচ্ছেদটা, প্রত্যুষের সন্ধি বিচ্ছেদ। এখন প্রত্যুষে যদি বলি তাহলে তয়ের পরিবর্তে আমরা দিতে পারি প্রত্যুষে যদি বলি তয়ের জফলার পরিবর্তে প্রতি দিলাম, কিন্তু এখানে তো রস্য উকার আছে, রস্য উকার আছে, তার মানে আমার পরবর্তীতে রস্য উকার দিতে হবে। এখানে দিয়েছি দীর্ঘ উকার, তাহলে হলো প্রতি যোগ উষ, তখন হয়ে যেত প্রত্যুষ। এটা ভুল আছে। যে কারটা থাকবে ওই কারের পূর্ণরূপ অর্থাৎ স্বরধ্বনিটা আমরা ব্যবহার করতে পারবো, অন্য কোনো স্বরধ্বনি আমরা ব্যবহার করব না। প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে রস্য উকার আছে, এখানে রস্য উ ব্যবহার করতে হবে। দীর্ঘ উ ব্যবহার করার কারণে সেটা ভুল হয়েছে, রস্য উ ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আমরা বলেছি প্রত্যুৎপকার, প্রত্যুপকার। এখন আমরা বলেছিলাম যে জফলার পরিবর্তে রস্য ইকার দিলাম, তাহলে প্রত্যুপকার কখন শুদ্ধ হতো? যদি এই যে প্র ঠিকই আছে, তোর সাথে জফলা আছে জন্য প্রতি দিলাম, কিন্তু এখানে আবার রস্য উকার আছে, আমরা উপকার দিলাম, কিন্তু আবার এখানে রস্য উকার দিলাম আবার উও দিলাম, তাহলে তো হবে না। আমি তো একটা উ ব্যবহার করতে পারবো, এই রস্য উকারের পরিবর্তে আমরা একটা উ ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে ব্যবহার করেছি, এই জায়গায় রস্য উ ব্যবহার করেছি, আবার এই জায়গায় রস্য উও ব্যবহার করেছি। এক জায়গায় কার ব্যবহার করেছে, আর এক জায়গায় ধ্বনি ব্যবহার করেছে, তাহলে এটা উত্তর হবে না। সঠিক উত্তর কোনটা? প্রতি যোগ উপকার, প্রতি যোগ উপকার, প্রত্যুপকার, প্রতি যোগ উপকার, প্রত্যুপকার হতো। তাহলে এটাও ভুল, এটাও ভুল। আমরা বলেছি বিচ্ছেদটি কোনটা শুদ্ধ। এরপরে নুন, উচ্চারণটা কি হবে? নুন। এখন জফলার পরিবর্তে হবে কি? আমরা তাহলে জফলার পরিবর্তে রস্য ইকার যদি দিই তাহলে উচ্চারণ হবে নি। কি হবে? নি। এখানেও নি দিয়েছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নি দেওয়া আছে। কিন্তু ভাইয়া এরপরে এখানে দীর্ঘ উকার দিয়েছিলাম, তার মানে আমাকে অবশ্যই পরবর্তীতে দীর্ঘ উ দিতে হবে। এখানে যেহেতু দীর্ঘ উকার আছে, এখানেও আমার কি দিতে হবে? দীর্ঘ উ দিতে হবে, কিন্তু আমি ওখানে দিয়েছি রস্য উ, এর জন্য হয়নি, হবে কি? দীর্ঘ উ। এই যে নি যোগ উন হয়ে গেল নুন, নুন যেটাকে বলছি আমরা। দীর্ঘ উ যোগ উন, যেটা দীর্ঘ উকার দিলে হতো, আমরা এখানে দিয়েছিলাম রস্য উকার, এর জন্য ভুল হয়েছে। অর্থাৎ যে কার থাকবে সেই বর্ণ হবে, যেই কার থাকবে সেই বর্ণ হবে। আমার সাথে বলেন, যেই কার থাকবে সেই বর্ণ হবে। আর আমাদের সঠিক হচ্ছে অত্যধিক। এই যে তয় জাফলার কারণে আমরা কি দিয়েছি? রস্য ইকার দিয়েছি, ঠিক আছে। এরপরে তোর সাথে কিছু নাই মানে কি? স্বরে অ আছে। আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের সাথেই একটা স্বরধ্বনি থাকে, সেটা হচ্ছে স্বরে অ। কখনোই ক পূর্ণাঙ্গ হতে পারবে না যতক্ষণ না স্বরে অ এর সাথে যুক্ত হবে, অর্থাৎ স্বরে অ এর সাথে যুক্ত হয়ে একটা কটা পূর্ণাঙ্গ হতে পারে। এরকম প্রতিটা ব্যঞ্জন ধ্বনি। রুমা না রুমা, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আরশি রোজা, ধন্যবাদ ভাইয়া। আমি ভর্তি হয়েছি, কবে থেকে ক্লাস নেবেন? হ্যাঁ, দ্রুত ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে অতি যোগ অধিক, তাহলে সঠিক উত্তরটা কি? ঘ। সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? ঘ। আজকে কমেন্টটা সবাই খুব অ্যাক্টিভ, ধন্যবাদ। সবাই খুব অ্যাক্টিভ আছেন, দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, আমাদের হুমায়রা বিনতে রেজা আপু বলেছেন যেই কার থাকবে সেই বর্ণ হবে। হ্যাঁ, যেই কারটা থাকবে সেই বর্ণ হবে, কোনো প্রকার ভাবে পরিবর্তন করতে পারবো না, আমরা পরিবর্তন করতে পারবো না। পুরাই মাথা নষ্ট ক্লাস, ধন্যবাদ। মাথা নষ্ট না, মাথা নষ্ট হলে তো সমস্যা। মাথা নষ্ট করা যাবে না ভাইয়া, মাথা নষ্ট করা যাবে না। সিয়াম,
প্রিয় ভাই আমার, মাথা নষ্ট করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি দেখি আমরা পরেরটা করতে পারি কিনা, এটা আপনাদের জন্য। ও, পরেরটা নাই, বেঁচে গেছেন, পরেরটা তো নাই। আচ্ছা, এখন নতুন প্রশ্নে আসি। আমার সাথে সাথে এটা মুখস্থ করবেন প্রিয় ভাই বোন আমার সাথে সাথে মুখস্থ করবেন এই জিনিসটা। পরবর্তীতে 3 থেকে 4টা প্রশ্ন আমরা এখান থেকে সলভ করব। এমনকি এটা এত গুরুত্বপূর্ণ যে এখান থেকে বারংবার প্রশ্ন এসেই থাকে। সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা। আমি পাশে সরে যাচ্ছি, সবাই দেখা যাচ্ছে কিনা, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এমনকি কারা কারা স্ক্রিনশট দিয়েছেন অবশ্যই আমাদের এখানে দরকার কমেন্ট করে জানাবেন, ভাই স্ক্রিনশট দিয়েছি। নিত্য পুরুষবাচক শব্দ, সবাই স্ক্রিনশট দেন। মায়াবী মায়া দেখা যাচ্ছে তো আপু, কমেন্ট দেখা যাচ্ছে, দেখা যাবে না কেন? আরো বেশি বেশি কমেন্ট করতে হবে, যত বেশি কমেন্ট করবেন তত বেশি দেখা যাবে। সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমরা বলছি, ঘর জামাই কাপুরুষ কবিরাজ ঢাকি, সেনাপতি বিচারপতি যোদ্ধা দিল ফাঁকি, পুরোহিত বিপত্তিক ও স্ত্রৈণ কাজী, কৃতদার জামাতা বিয়ে করতে রাজি। এখন এই সকলগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। আলহামদুলিল্লাহ। ফারিয়া জান্নাত আপু, না ফারিয়া জান্নাত। আচ্ছা, এখন এটা আমরা মুখস্থ করব, তাৎক্ষণিক ভাবে মুখস্থ করলাম। কি আবার বলছে আমার সাথে সাথে বলেন তো মনে মনে। প্রিয় ভাই প্লিজ মনে মনে বলবেন অথবা জোরে জোরে বলবেন, ভালো হবে। বলবেন আমার সাথে, আমি যতটুকু বলবো অতটুকু বলবেন। সরাসরি ক্লাস নিচ্ছি না তো, এর জন্য বোঝা যাচ্ছে না। সরাসরি ক্লাস নিলে মুখস্থ করাই ছাড়তাম, আমি 100% মুখস্থ করাই ছাড়তাম। আবার বলছি, ঘর জামাই কাপুরুষ কবিরাজ ঢাকি, সেনাপতি বিচারপতি যোদ্ধা দিল ফাঁকি, পুরোহিত বিপত্তিক ও স্ত্রৈণ কাজী, এটা উচ্চারণটা হবে স্ত্রৈণ কাজী, কৃতদার জামাতা বিয়ে করতে রাজি। এখানে শব্দ আছে কি? এখানে শব্দ আছে ঘর জামাই, কাপুরুষ, কবিরাজ, ঢাকি, সেনাপতি, বিচারপতি, যোদ্ধা, তারপরে ফাঁকি হলো না? ফাঁকি হবে না, ফাঁকির কিসের শব্দ? ফাঁকি হবে না। এরপরে পুরোহিত, বিপত্তিক, স্ত্রৈণ, কাজী, কৃতদার, জামাতা, এই সকল শব্দ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। যারা যারা স্ক্রিনশট দিয়েছেন একটু কমেন্টে দিয়ে দেন তো স্ক্রিনশটটা দেখি, কারা কারা স্ক্রিনশট দিয়েছেন। সস ডান, গুড, থ্যাংক ইউ। সবাই বলবেন সস ডান। কৃতদার জামাতা বিয়ে করতে রাজি, হ্যাঁ কৃতদার জামাতা বিয়ে করতে রাজি। স্ক্রিনশট দিয়েছেন যারা যারা বলবেন এস ডান বা সস ডান, এস ডান দেবেন। ইশারের নামাজের সময় হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই আমরা ইশারের নামাজের ইনশাআল্লাহ আগেই শেষ করে ফেলবো। আচ্ছা, আবার বলছি, আবার মুখস্থ করবেন। ঘর জামাই কাপুরুষ কবিরাজ ঢাকি, সেনাপতি বিচারপতি যোদ্ধা দিল ফাঁকি, পুরোহিত বিপত্তি ও স্ত্রৈণ কাজী, কৃতদার জামাতা বিয়ে করতে রাজি। এটা যদি পারেন তাহলে অবশ্যই পরবর্তী প্রশ্নের উত্তর করতে পারবেন, এটা যদি মুখস্থ করেন। আমি লিখে নিয়েছি, ধন্যবাদ। আরো শিরোজা, ধন্যবাদ, এত তাড়াতাড়ি লিখে ফেলেছেন। যদি পারেন স্ক্রিনশট দিয়ে রাখবেন, যারা যারা লিখতে পারছেন না স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখন আমরা চলে যাই আরেকটা ছন্দের মধ্যে, নিত্য স্ত্রীবাচক শব্দ। ভাইয়া সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো তো, সবাই আমার প্রিয় ভাই বোন সবাই স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, সবাই স্ক্রিনশট দিয়ে ডান রাখবেন। কাকলি আপু আমাদের ভাই বলে সম্বোধন করেছেন। আচ্ছা ভাইয়া তোমার, আচ্ছা সস ডান। কাকলি তোমার জন্য অসংখ্য দোয়া শুভকামনা। জানভি ত্রিপি সস ডান, ধন্যবাদ। আবার নিত্য স্ত্রীবাচক শব্দ, মুখস্থ ডান। সুবর্ণা রয়, ধন্যবাদ আপু, মুখস্থ ডান বলেছেন। আচ্ছা, আমরা একবার পরে দিচ্ছি। সতীন, সৎমা, ডাইনি, পেতনি, উল্টা পত্নী, দায়ী, অর্ধাঙ্গিনী, অন্তঃসত্ত্বা, এও কোথায় পাই? কোথায় হবে না, অর্ধাঙ্গিনী, অন্তঃসত্ত্বা, এও কোথায় পাই? ললনার অঙ্গনাতে বিধবার সাজ, বাইজি, লক্ষ্মী, সধবা,
কলঙ্কিনী আজ, এই সকল শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ। ইনশাল্লাহ এইভাবে যদি ছন্দে ছন্দে আমরা পড়ে ফেলতে পারি আমাদের সমস্যা থাকবে না। আর এরকম ছন্দ পেতে হলে আমাদের অবশ্যই পেইড ব্যাচে সবাইকে যুক্ত হতে হবে। কোন ব্যাচে যুক্ত হতে হবে? পেইড ব্যাচে। নিয়মিত ক্লাস পেতে হলে পেইড ব্যাচে। আমরা তো অবসর সময়ে আসলে লাইভ ক্লাসে আসা হয়, আর মেইন ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচে হয়ে থাকে, সারা দিন হয়, সারা রাত 12টা পর্যন্ত হয়ে থাকে। যাই হোক, আপনারা সবাই যারা এখনো পেইড ব্যাচে যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যাবেন এমন সুন্দর ছন্দে ছন্দে জাহিন ভাইয়ের ক্লাস করার জন্য। এখানে আপনাদের বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি তিনটাই, এমনকি ম্যাথ সহকারে তিনটাই খুবই তীক্ষ্ণভাবে পড়ানো হবে। যে শব্দের কোনো পুরুষবাচক শব্দ নাই তাকে নিত্য স্ত্রীবাচক বলে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। নিত্য স্ত্রীবাচক কেন বলা হয়? নিত্য স্ত্রীবাচক বলা হচ্ছে এই সকল শব্দে কোনো পুরুষবাচক শব্দ নাই। নিত্য পুরুষবাচক কেন বলা হচ্ছে? ওই সকল শব্দে কোনো প্রকার স্ত্রীবাচক শব্দ নেই, এই জন্য। সব পারি স্যার, ধন্যবাদ। এমডি আক্তার স্যার, একটু পাশে যান। পাশে তো আসছি, আর কত পাশে যাবো স্যার? আচ্ছা, সস ডান, শেয়ার ডান, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখি ভাইয়া, সতীন সৎমা, আবার বলছি, আমার সাথে বলবেন, আমার সাথে মানুষজন। আর যদি মেসে থাকেন তাহলে তো সেটা বোঝান যে আপনি ক্লাস করছেন, তাহলে তাদেরও ক্লাস করতে হবে। আচ্ছা, যদি বলি, আবার বলছি, সতীন সৎমা ডাইনি পেতনি, এতটুকু আগে বলবো, একবারে বলবো। মুখস্থ করার সময় এতটুকু আগে মুখস্থ করব। সতীন সৎমা ডাইনি পেতনি কুলটা পত্নী দায়, এটা আলাদা করে বলবো। তাহলে এতটুকু করলাম আলাদা, আবার কুলটা পত্নী দায় আলাদা করলাম। এরপরে অর্ধাঙ্গিনী অন্তঃসত্ত্বা এও কোথায় পাই, এটা একবারে মুখস্থ করব। অর্ধাঙ্গিনী অন্তঃসত্ত্বা এও কোথায় পাই, অর্ধাঙ্গিনী অন্তঃসত্ত্বা এও কোথায় পাই। ললনার অঙ্গনাতে বিধবার সাজ, বাইজি লক্ষ্মী সদবাহ কলঙ্কিনী আজ। আমার কথা কি খুব বেশি জোর হয়ে যাচ্ছে? স্যার কিভাবে ভর্তি হব? রুমকি ইসলাম, আমাদের পেজে মেসেজ দেন যে আমি ভর্তি হতে যাচ্ছি। স্যার, পেইড ব্যাচে নিবন্ধন এবং প্রাইমারি ক্লাস কি একই হয় না আলাদা আলাদা হবে? আপনি দ্রুত আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন। স্যার, আজকে আপনাকে নতুন দেখলাম, ক্লাস কিন্তু খুব দারুণ হচ্ছে। নতুন আপনি দেখলেন, সেটা আমার সৌভাগ্য বলতে পারি। আমি অনেকদিন যাবতীয় ক্লাস নিচ্ছি, তবে আপনি যদি পেইড ব্যাচে আসেন তাহলে রেগুলার ক্লাস পাবেন। অন্যান্য এই লাইভ ক্লাসে নেওয়ার সময়টা খুবই কম থাকে, অসময়ে, অর্থাৎ মাগরিবের নামাজ পেইড ব্যাচের জন্য। যাই হোক, আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন, লাইভ ক্লাস খুব কম নেওয়া হয়। দেখি আমরা আবার বলছি, সবাই একটু মনোযোগ দেবেন, সবাই একটু মনোযোগ দেবেন আমার প্রিয় ভাই বোন। বলছি, সতীন সৎমা ডাইনি পেতনি, সতীন সৎমা ডাইনি পেতনি কুলটা পত্নী দায়, অর্ধাঙ্গিনী অন্তঃসত্ত্বা এও কোথায় পাই। ললনার অঙ্গনাতে বিধবার সাজ, বাইজি লক্ষ্মী সদবাহ কলঙ্কিনী আজ, বাইজি লক্ষ্মী সদবাহ কলঙ্কিনী আজ। আচ্ছা, যদি এটা মুখস্থ থাকে তাহলে ভাইয়া আমরা প্রশ্নে চলে যাই। এখন সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। আচ্ছা, তাহলে আমাদের উত্তর কি হবে? নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স কোন শব্দে? নিত্য মূর্ধন্য স। এখানে আমরা একটা ছন্দ লিখি, আমরা এখানে একটা আমরা ছন্দ জানি। দেখি, নিত্য মূর্ধন্য স বলছি, সবাই একটু লিখে রাখবেন, আমরা লিখি আগে। আষাঢ়ে ভাষণ দিয়ে, আষাঢ়ে ভাষণ দিয়ে রোষে পরে উষা, রোষে পরে উষা।
আষাঢ়ে ভাষণ দিয়ে রসে পরে উষা, পৌষের পাষাণ কোষে এই বেশভূষা। পৌষের পাষাণ কোষে, পৌষের পাষাণ কোষে এই বেশভূষা, এই বেশভূষা। পুরুষের ভাষা যেন, পুরুষের ভাষা যেন কলুষভূষণ। পুরুষের ভাষা যেন, পুরুষের ভাষা যেন কলুষভূষণ। কলুষভূষণ, পুরুষের ভাষা যেন কলুষভূষণ। বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ, বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ, বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ। আমরা একটু মুখস্থ করে বলি ভাইয়া, স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই। আমি বলছি আবার স্ক্রিনশট নিয়ে নেবেন। আষাঢ়ে ভাষণ দিয়ে রসে পরে উষা, পৌষের পাষাণ কোষে এই বেশভূষা। পুরুষের ভাষা যেন কলুষভূষণ, বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ। আষাঢ়ে ভাষণ দিয়ে রসে পরে উষা, পৌষের পাষাণ কোষে এই বেশভূষা। পুরুষের ভাষা যেন কলুষভূষণ, বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ। তাহলে এটা যদি আমরা পারি, তাহলে এটা আমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে ডান বলেন, স্ক্রিনশট দিয়ে ডান বলবেন, স্ক্রিনশট দিয়ে ডান বলবেন। সস ডান, সস ডান। আচ্ছা, 9 এর উত্তর কি কি হবে? নিবন্ধন রাশি শুরু হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে এটার উত্তরটা কি হবে ভাইয়া, আমরা তো এই শব্দের মধ্যেই পাচ্ছি না, উপনিষদ পাচ্ছি না, তাহলে এটা উত্তর হবে না। আমরা কল্যাণে ইস্যু পাচ্ছি না, উত্তর হবে না। আমরা কষ্ট পাচ্ছি না, উত্তর হবে না। আমাদের প্রথম শব্দই আছে আষাঢ়, আর অপশনের মধ্যেও আছে আষাঢ়। তাহলে নিত্য মূর্ধন্য স, নিত্য মূর্ধন্য স হয়েছে কোথায়? আষাঢ় শব্দের মধ্যে। নিত্য মূর্ধন্য স হয়েছে কোথায়? আষাঢ় শব্দের মধ্যে। নিত্য মূর্ধন্য স হয়েছে কোথায়? আষাঢ় শব্দের মধ্যে। কি দেওয়া আছে? দশ নম্বর প্রশ্নে আছে নিপাতনে সিদ্ধ মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে কোনটিতে? আমার প্রতিটা ভাই বোন এটা উত্তর করবেন, প্রতিটা ভাই বোন উত্তর করবেন। আর যেহেতু আজান হচ্ছে, আমি এখন এই মুহূর্তে একটু চুপ থাকছি, আপনাদের উত্তর দেখবো এখন আমি শুধু। আচ্ছা প্রিয় ভাই বোন, আমার কথা কি আবার শোনা যাচ্ছে? দেবরাজ ভাই, ক্লাসটা ভালো লাগছে, নতুন কিছু ইনফরমেশন জানলাম। ইনশাল্লাহ আমার ক্লাসে নিত্য নৈমিত্তিক ইনফরমেশন জানবে। অচেনা টুকটুকি পাখি,
ক্লাসগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ আপু। আচ্ছা, এখন আমাদের উত্তরটা কি? নিপাত নিষিদ্ধ মূর্ধন্য ষ এর ব্যবহার রয়েছে কোনটিতে? নিপাত নিষিদ্ধ মূর্ধন্য ষ এর ব্যবহার রয়েছে কোনটিতে? আমরা একটু আগে মুখস্থ করলাম, সেখানের মধ্যে কোনো প্রকার মুমূর্ষু শব্দ ছিল না, অনুষ্ঠান শব্দ ছিল না, বর্ষণ শব্দটা ছিল না, শব্দ ছিল কি? ভূষণ। কি ছিল? ভূষণ। ভূষণ। তাহলে উত্তর হবে কি? ঘ নাম্বার ভূষণ। ঘ নাম্বার ভূষণ। ঘ নাম্বার ভূষণ উত্তর হবে। শুকরান, জাযাকাল্লাহ খায়র, ধন্যবাদ। আপনাদের ক্লাস করাতে ভালো লাগে, পড়াতে ভালো লাগে, কিন্তু আমাদের এই যে একদম বেসিক থেকে যে ক্লাসগুলো চান, যারা যারা চান, এটা তো মাঝে মাঝে শুধু প্রশ্ন সলভ দেই, এইরকম প্রশ্ন সলভ না। আপনি আগে শিখবেন, এরপরে প্রশ্ন সলভ করবেন। যেমন আমি শেখাচ্ছি প্লাস প্রশ্ন সলভ দিচ্ছি, তেমনি ভাবে একদম শুরু থেকে, একদম বেসিক থেকে যারা শিখতে যাচ্ছেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথও পূর্ণাঙ্গ আমাদের কোর্সটা করতে যাচ্ছেন, তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল কোর্স এখন বর্তমানে চালু আছে, যেটা আচ্ছা প্রথমে আমাদের জানাবেন আজকের এই ক্লাসটা কেমন লাগলো। আমার প্রিয় ভাই বোন, কলেজের ভাই বোন, আজকে আমার এই জাহিন ভাইয়ের ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবেন। আর যাদের যাদের ভালো লাগছে অবশ্যই আমি চাচ্ছি যে আমার এই ক্লাসের পরে আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আর আজকের ক্লাস থেকে যদি কোনো প্রকার ভাবে প্রশ্ন আসে, আমরা কি উত্তর পারবো কিনা ইনশাআল্লাহ? আমরা কি উত্তর করতে পারবো ইনশাআল্লাহ? সবাই কমেন্টে জানাবেন ভাইয়া আমরা উত্তর করতে পারবো। সবাই একটু কমেন্টে জানাবেন নিপাতন অর্থ কি, যেটা স্বভাবতই হয়ে থাকে। আচ্ছা, আমরা উত্তর করতে পারবো কিনা, এই যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছি